আমন্ত্রণ জানাচ্ছি নির্বাচন নিয়ে ২১-এর বিশেষ আয়োজন ইলেকশন এক্সপ্রেসে। আজকে আমাদের জিজ্ঞাসা, প্রতিশ্রুতি পূরণ হবে কি? আজকে আমাদের সঙ্গে আছেন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ১৯ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে আছেন ঢাকা ১৫ আসনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মনোনীত প্রার্থী আহমদ সাজিদুল হক। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি সালাউদ্দিন ভাইকে দিয়ে শুরু করতে চাই। জটিল প্রশ্নের আগে আমি জানতে চাই যে আমরা বলতে চাই যে দুজনই চিকিৎসক আমরা পেয়েছি আজকে আলোচনার জন্য। আমি সালাউদ্দিন ভাইকে জিজ্ঞেস করতে চাই আসলে রাজনীতিতে কেন এলেন, বা নির্বাচনের পরিকল্পনা আসলে কবে থেকে? দেখেন, সে তো অনেক পুরনো কাহিনী, তারপর নতুন করে বলতে হচ্ছে। আমি 96 এবং 2001-এও কিন্তু আমি এমপি ছিলাম। তখন চাকরিটাকে ছেড়ে রাজনীতিতে আসতে হয়েছে, কারণ আমি একটা রাজনীতি পরিবারের সন্তান। আমার বাবাও এমপি ছিলেন ওই এলাকায়। আর কি, ডাক্তারি তো আমার একটা মহৎ পেশা। আপনি একটা কিছু কমিউনিটিকে সেবা করতে, কিন্তু রাজনীতি অনেক বড় জায়গা, অনেক বেশি মানুষকে কিন্তু সেবা করা যায়। তাই আমি যেহেতু ছোটো বলতে দেখে আসছি, আমার বাবা রাজনীতি করছে, অনেক মানুষের সাথে তার সংযোগ, অনেক কিছু করা যায়। মানে আপনার যদি নিয়ত ভালো থাকে, আপনি কাজ করতে চান, মানুষের সেবা করতে চান, খেদমত করতে চান, তো সেখান থেকে ইন্সপায়ার। আব্বাও বিএনপি এমপি ছিলেন, পরে আমরাও ওখানে ঢুকে পড়লাম, দলও আমাকে সুযোগ দিল। তো সেই কারণে চলছে আর কি। তারপর মাঝখানে কিছুদিন যুদ্ধের মধ্যে চললাম 17 বছর। এখন আবার মনোনয়ন পেয়েছে, এবার আমার পঞ্চমবারের মতো আমি ঢাকা 19-এ বিএনপি ধানের শীষ প্রতিনিধি নির্বাচন করছি, মানুষের সেবা করার জন্য, মানুষের জন্য কিছু করবো, এটি আমার প্রত্যাশা। জি, আমি আহমদ সাজিদুল হকের কাছে জানতে চাই একই প্রশ্ন দুজনের কাছে, যে আসলে রাজনীতি করার চিন্তা কবে থেকে আসলো, বা নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করার স্বপ্ন কবে থেকে দেখছেন? নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করবার স্বপ্নের আগের বিষয়টা হচ্ছে রাজনীতিক একটা স্বপ্ন। ডাক্তার হওয়ার বহুত আগে, ডাক্তারিতে ভর্তি হওয়ারও আগে, ঠিক আছে, এই স্বপ্নটা আমরা লালন করেছি আর কি। যে হচ্ছে ঠিক রাজনীতিবিদ হব সেটা না, যে আমি একটা রাজনীতি কর্মী হব, আমি একজন বিপ্লবী হব আর কি। এটা সেই টিনেজের সময় আমাদের একটা স্বপ্নের জায়গা, যে আমরা বাংলাদেশে একটা বিপ্লব করব, ঠিক আছে, একটা সমাজতান্ত্রিক বাংলাদেশ বানাবো, এরকম একটা স্বপ্নকে প্রচণ্ডভাবে আঁকড়ে ধরেই আমরা জীবনটাকে গড়ে তোলার চেষ্টা করেছি। এবং এক পর্যায়ে পড়ালেখা করেছি, সে জায়গা থেকে এক সময় হচ্ছে ডেন্টাল সার্জন হয়েছে। এটা আমাদের হচ্ছে সবসময়, এটা হলো একটা প্রফেশনের জায়গা, কিন্তু প্যাশনের জায়গা ছিল পলিটিক্স। আর পলিটিক্স করবার সময় কখনো রেভলিউশন হতে পারে, কখনো মুভমেন্ট হতে পারে, কখনো ইলেকশন হতে পারে। এই প্রত্যেকটি আমাদের কাছে একটা রাজনৈতিক দায়িত্ব। তো রাজনৈতিক দায়িত্ব বিশেষ করে আমি এমপি হওয়াটা বিষয় না, আমার পার্টিকে রিপ্রেজেন্টেশনটা আমরা এখানে করছি, প্রতিনিধিত্ব আমরা করতেছি। আমি আমার শ্রেণীর প্রতিনিধিত্ব করছি, আমি আমার পলিটিক্যাল পার্টির প্রতিনিধিত্ব করছি। যেহেতু একজন মাত্র এমপি দাঁড়াইতে হয়, সেটা একা আমি দাঁড়াইছি আর কি। এটি একটু পার্থক্যের জায়গা। এবং আমাদের হচ্ছে যে মূল মুখ্যের যে জায়গাটা, সেই মুখ্যের জায়গাটা সোশ্যাল রেগুলেশনের জায়গাটা, সেই রেগুলেশনটাকে কাছে আগায় নিয়ে যাওয়ার জন্য প্রয়োজনে ইলেকশন করতে হবে, প্রয়োজনে গণঅভ্যুত্থান করতে হবে। দুজনেরই চমৎকার কথা শুনলাম আমরা। আমি এই পর্যায়ে সালাউদ্দিন ভাইয়ের কাছে আসতে চাই। আমরা জানি যে রাজধানীর অন্যতম প্রবেশদ্বার হচ্ছে ঢাকা 19 আসনের যে সাভার আশুলিয়া, মানে সেখানে ভোটের কথা যদি বলি, ভোটারের সংখ্যা বাংলাদেশের দ্বিতীয় অবস্থায় আছে, এবং সেখানে মানুষের যে আকাঙ্ক্ষা সেটি দিন দিনই বাড়ছে। অনেক সমস্যা আছে, আমরা সেই বিষয়টি জানি। আপনার কাছে কি মনে হয় আসলে সবচেয়ে বড় সমস্যাগুলো কোনটি আপনার আসনে? দেখেন, এইবারে রাজনীতিতে আমাদের কাছে একটা বড় চ্যালেঞ্জ হলো ভোটারদেরকে কনভিন্স করা। এবং দেখেন, আমরা বিভিন্ন অনুষ্ঠানে যাচ্ছি, গণসংযোগ করছি, লোকজন আগ্রহী হয়ে আসছে, কিন্তু তাদের চোখে ভাষা এবং এমনভাবে বসে তারা সুন্দর করে শুনে তারা আসলে কতটা কনফিডেন্ট কিংবা ভরসা পাচ্ছে আমাদের কথা, সেটা কিন্তু আমরা বুঝতে পারছি না। এবং দিন দিন তাদের ডিমান্ডও বেড়ে গেছে। বিশেষ করে এই 36 দিনের আন্দোলনের পরে আমার কাছে মনে হয় যে পুরা জাতি জেগে উঠেছে। একটা ভোটার, সে শিক্ষিত কিংবা অশিক্ষিত সেটা ম্যাটার না, কিন্তু সে মনে করছে এটা আমার অধিকার, আমার কিছু কথা জানতে হবে, বুঝতে হবে, আমার দেশকে ভালোবাসতে হবে, দেশকে যোগ্য প্রার্থী দেখে ভোট দিতে হবে। আগে অন্য একজনের কথা বায়াসে ভোট দেওয়ার কোনো সুযোগ নাই। আমার এখন সাভারে আশুলিয়াতে ঢাকা 19 আসনে কতগুলা খুব সেন্সিটিভ এবং গুরুত্বপূর্ণ এজেন্ডা হলো, যেটা বিভিন্ন জায়গায় গিয়ে আমরা বুঝতে পারছি। এক নম্বর হলো যে
দীর্ঘদিন একটি মাদকের রমরমা ব্যবসা ছিল প্রত্যেকটি পাড়ায় মহল্লায়, এটা অব্যাহতভাবে চলে আসছে। এবং এই মানে 36 দিনের আন্দোলনের ফলে নতুন প্রেক্ষাপটে যেটা খুব কমে গেছে সেটাও আমার কাছে মনে হয় না, ওরকমই আছে। আমরাও হয়তো ওইভাবে উদ্যোগ নিতে পারি না, প্রশাসনও এই ব্যাপারে তেমন কোনো স্টেপ নেয়নি। আগের ধারাবাহিকতা যেমন ছিল সেটা অব্যাহত হচ্ছে, কিন্তু এই জিনিসগুলা জনগণকে স্পষ্ট করে বলতে হচ্ছে যে না, আমি যদি মানে আপনাদের ভোটে নির্বাচিত হতে পারি, মাদকের ব্যাপারে কিছু একটা আমি করবো, এই মাদক ব্যবসা এইভাবে যত্রতত্র করতে দেওয়া হবে না। আরেকটি ব্যাপার হলো যে এই মাদকের সাথে এটা রিলেটেড, এই যে ছিনতাই চাঁদাবাজির যে ব্যাপারগুলো একটা মানে রাজনীতির সাথে এটা ওতপ্রোতভাবে জড়িত, এই জিনিসগুলো কিন্তু মানুষ এখন খুব ওপেন হয়ে যাচ্ছে, স্পষ্ট করে বলতে চায়। কখনো ওখানে দাঁড়িয়েই আমাকে প্রশ্ন করে বলে যায় যে এই জিনিসটা কি করবেন, সেটা তো কিছু বললেন না। মানে সে তার অধিকারের ব্যাপারে খুবই সচেতন, সে জানতে চায় যে এই কমিটমেন্টগুলো আমি করছি কিনা এবং এই প্রতিশ্রুতি এখন দিয়ে যাক, ভোটের পরে আমাকে ধরা হবে, এই ব্যাপারে সে মানে স্পষ্ট একটা দিক নির্দেশনা চাচ্ছে অ্যাজ এ ক্যান্ডিডেট। এবং সর্বশেষ যেটা আমি মনে করি যে রাস্তাঘাট কথা তো সবাই নির্বাচিত হলে কাজ করার চেষ্টা করে, মসজিদ মাদ্রাসা উন্নয়ন শিক্ষা। আরেকটা হলো ওখানে গার্মেন্টস এলাকা, অনেক রাস্তা একটু নিরিবিলি, 9টা 10টার পরে একজন গার্মেন্টস কর্মী মহিলা যদি বিশেষ করে হয়, রিক্সায় যাচ্ছে কি হেঁটে যাচ্ছে, মাঝে মাঝে ছিনতাইকারীরা নিরাপত্তা একটি বড় ইস্যু। বিশাল সমস্যা, আমি নিজেও কথা বলেছি, সেখানে গার্মেন্টস যারা কর্মী আছেন সমস্যাটা প্রতিনিয়ত হচ্ছে। আমরা বলেছি যে অনেক জায়গায় আমরা লাইটের ব্যবস্থা করবো, অনেক জায়গায় সিসি ক্যামেরার ব্যবস্থা করবো, অনেক জায়গায় যারা এগুলা করে তাদেরকে চিহ্নিত করে আমরা আইনগত ব্যবস্থা নিব, এগুলা বলতে হচ্ছে। কিন্তু এই কাজগুলো খুব কঠিন হয়ে যাবে মানে নির্বাচিত হলে জনগণকে সাথে নিয়ে, প্রশাসনকে সাথে নিয়ে এগুলো মোকাবেলা করা। বাট আমি আশাবাদী যে কিছু একটা করতে হবে, তা নাহলে তো জনগণকে কনভিন্স করা যাচ্ছে না। জি, আপনার কাছে মোটামুটি আমরা জানতে পারলাম যে মাদকের বিষয়টি এবং নিরাপত্তার বিষয়টি আপনার কাছে অন্যতম বড় মনে হচ্ছে। আমি সাজিদুল হকের কাছে আসতে চাই। আপনার ঢাকা 15 আসনে আমরা জানি বেশ কিছু হেভিয়েট প্রার্থী আছে, বিশেষ করে জামায়াতের আমির সেখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আপনার কাছে কি মনে হয় আসলে ঢাকা 15 আসনের কি অবস্থা, সমস্যা বা সেই জায়গা থেকে উত্তরণের কি উপায় আছে? যে আপনার প্রশ্নের দুটো দিক আছে। লাস্টের দিকটা হচ্ছে এখানকার এলাকার সমস্যাটা কিরকম, আরেকটা দিক হচ্ছে এখানে হেভিওয়েট প্রার্থী আছেন কি নাই, এটা হলো একটা ব্যাপার। তো এখানে প্রথম যে বিষয়টি বলি যে আমাদের ঢাকা 15 আসন এটা মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত মানুষরা বসবাস করে, শ্রমজীবী মানুষও বসবাস করে এখানে অনেক। এখানে বহু রকম সমস্যা, গ্যাসের সমস্যা, পানির সমস্যা, ইভেন কি বড় রাস্তায় জ্যাম থাকে, বড় রাস্তার জ্যামের চেয়ে যে ছোট ছোট রাস্তা গলিপথগুলো আছে সেগুলো তো রাস্তায় জ্যাম পড়ে যায়, প্রচণ্ড জ্যাম, বন্ধের দিনে পর্যন্ত সেখানে জ্যাম থাকে, প্রচণ্ড জ্যাম থাকে। এমনকি সেনাবাহিনী নিয়ে এসেও সেই জ্যামটা পরিষ্কার করতে হয়, খেলার মাঠ নাই, সরকারি কমিউনিটি সেন্টার নাই, সরকারি হাসপাতাল নাই, ইত্যাদি সমস্যা তো আমাদের আছেই, এটা লেগে থাকা সমস্যা আছে। তবে আমরা যেটা মনে করি এখানে একজন এমপি ক্যান্ডিডেট হিসেবে আমি যেটা বলার চেষ্টা করছি আর তাদেরকে, যে দেখুন আমি স্থানীয় সরকারের নির্বাচন করতে আসিনি, ওয়ার্ড কাউন্সিলরও না, এখানে আমরা মেয়র নির্বাচনও করছি না, আমরা নির্বাচন করছি জাতীয় সংসদ নির্বাচন। আমাদের কাজটা আসলে কি, কাজটা আসলে কি হওয়া উচিত একজন এমপির কাজ, সেটাই আমরা তাদেরকে বলছি, তারাও সেটা গ্রহণ করছে। আমরা বলছি যে সিটির মেয়র যে সমস্যা সমাধান করবার কথা, ওয়ার্ড কাউন্সিলের যেটা সমস্যা সমাধান করার কথা, তারা করতে পারছে না। কেন পারছে না? তাদের শুধু ইচ্ছা থাকলেও তারা পারবে না করতে, কারণ বর্তমানে সাংবিধানিক যে ক্ষমতা রয়েছে সিটি কর্পোরেশনে, তাতে সে একেবারে ঠুটো জগন্নাথ, খাজনা আদায় করা, ময়লা পরিষ্কার করা, এটা ছাড়া, নাগরিকত্ব সার্টিফিকেট দেওয়া ছাড়া আর তার তেমন একটা কাজ নাই। এই সমস্যাগুলো, এই শহরকে যদি বাসযোগ্য শহর করতে হয় এবং শহরের সমস্যাগুলো সমাধান করতে হয়, তাহলে এই রাজধানী শহরের ক্ষেত্রে, তাহলে এখানে একটা সিটি গভর্নমেন্ট তৈরি করা মাস্ট। এবং সিটি গভর্নমেন্ট, সিটি কর্পোরেশন পারবে না তৈরি করতে, এটাকে করতে হবে, জাতীয় সংসদে বিল আনতে হবে। এই নাগরিক সমস্যার সমাধানের জন্য আমরা প্রথম যে সমাধানটাকে চিহ্নিত করেছি সেটা হচ্ছে সিটি গভর্নমেন্ট বিল আগামী সংসদে আমাদের পাশ করতে হবে। পাশ করে পুরো সিটি কর্পোরেশনকে নতুনভাবে সাজাতে হবে, ঢেলে সাজাতে হবে। পৃথিবীর আধুনিক দেশের যে শহরগুলো যেভাবে সিটি গভর্নমেন্ট পদ্ধতিতে পরিচালিত হয়, ঢাকা শহরকেও সেভাবে করে সিটি গভর্নমেন্ট পদ্ধতিতে পরিচালনা করা লাগবে। এটা হচ্ছে আমাদের একটা খুব মানে এমফাসিস দিচ্ছি বা জোর দিচ্ছি এই জায়গাটায় আমরা আর কি। জি, আর মাঠের অবস্থা কেমন নির্বাচন বিষয়টি আমি বলছিলাম, হেভিওয়েট বলেন, হ্যাঁ এইটা একটা সমস্যা আর কি। এখানে একটা সমস্যা এই কারণে যে এখানে হচ্ছে জামাত ইসলামের শীর্ষ নেতা তিনি এখানে নির্বাচন করছেন, এবং এই শীর্ষ নেতা নির্বাচন করার কারণে এখানকার স্থানীয় প্রশাসন থেকে শুরু করে সবাই একদিকে হেলে পড়ছে আর কি।
হেলে পড়ছে, উনি তো বিশাল ব্যাপার স্যাপার। আমরা তো দেখছি যে কোন দিকে যে কে হেলে পড়ছে, সে বলছে ওদিকে হেলে না, পড়ছে। আপনার সারা বাংলাদেশে হচ্ছে কোথায় কে হেলে পড়েছে সেটা দেখার বিষয়। আর এই অঞ্চলের ক্ষেত্রে এটা একটা বিরাট হেলে পড়া ব্যাপার। সেরকম কোনো কিছু কি দেখতে পাচ্ছেন? এরকম নানান বিষয় দেখা যাচ্ছে, নানান ঘটনার মধ্যে দিয়ে আমরা দেখতে পাই আর কি। দেখেন যে হচ্ছে যে আপনার নির্বাচনে বিধিমালা ভাঙার ক্ষেত্রে তো হচ্ছে কেউ পিছায় নাই, এবং ওনারা তো অনেক বেশি অগ্রসর আর কি। ঠিক আছে, অনেক বেশি অগ্রসর আর কি। মাইকের ব্যবহারের ক্ষেত্রে এখানে একটা ইয়া দেওয়া আছে, লিমিটেশন করা ছিল, একটা সমাবেশে কয়টা মাইক ব্যবহার করতে পারবে। তো ইনি একদম বিসমিল্লাহ 22শে জানুয়ারি প্রচারের দিন আদর্শ স্কুলে যে প্রচার করলেন, যে মাইক ব্যবহার করলেন, হ্যাঁ, সেখানে 65 ডেসিবেল আওয়াজের মাইক ব্যবহার করতে হবে। এটা তো প্রথম দিনই উড়িয়ে দিলেন। আমি প্রথম দিনই রিটার্নিং অফিসারের কাছে ফোন করলাম, তিনি বললেন না, ওনারা এটা নির্বাচন কমিশনের সাথে কথা বলে নিয়ে এসছেন, ওনারা বড় দল তো 3টি মাইকের সমস্যার সমাধান হবে না। তো 3টি মাইকের সমস্যার সমাধান ওনাদের হবে না, তো এটা তাহলে আপনারা আইনে লিখলেন কেন? আপনারা এমনভাবে আইন লিখেছেন যেন আইনটা ভাঙতে হয়, মানে এত কড়াকড়ি করলেন, বজ্র আটুনি ফোসকা গেরো আর কি, এরকম একটা অবস্থা। তারপর শুনলাম যে রঙিন বিলবোর্ড চলবে না, এখন শুনি রঙিন বিলবোর্ডও ছাড় পেয়ে গেছে। আবার শুনি যে আগে বললো অপচনশীল বস্তু দিয়ে বিলবোর্ড বানানো যাবে না, এখন থেকে ওটাও নাকি জায়েজ হয়ে গেছে আর কি। শুধুমাত্র হচ্ছে আপনার ফেস্টুনের ক্ষেত্রে, শুধুমাত্র ব্যানারের ক্ষেত্রে এখন হচ্ছে কাপড় আছে। এই যে দেখেন তারা যে পিছিয়ে আসতেছে, টলে যাচ্ছে, এটাই হচ্ছে হেলে পড়ার একটা বৈশিষ্ট্য। ইভেন কি আমরা যে নির্বাচন করছি, আমাদের কাছে মাঝে মাঝে থানা থেকে 2-1 এসআই ফোন করে, তারা উদ্দেশ্য হচ্ছে আমাদের কার কোথায় ঠিকানা, আমি কার কোথায় ঠিকানাতে কি হবে আর কি। ঠিক আছে, আমি আগামীকাল কোথায় যাব, আমার সেখানে যাওয়াটা নিরাপদ কিনা সেটার ব্যাপারে আপনি তথ্য দেন। আমার হচ্ছে কে নির্বাচন কমিটিতে আছে, আবার ওই ওয়ার্ডে কে আছে, তমুক ওয়ার্ডে কে আছে, এটা আমি আপনার কাছে এত প্রয়োজন কি? ওদের নিরাপত্তা দেবেন আপনি, নাকি আপনি আমার নিরাপত্তা দেবেন? আমি আগেও নির্বাচন করি, সেক্ষেত্রে আমি দেখতাম স্পেশাল ব্রাঞ্চের লোক বলেন বা অন্য সংস্থার লোক বলেন, সবসময় আমাকে মোটামুটি পরের দিন আমি কোথায় কি করতেছি, কোথায় যাচ্ছি, তারা একটা রিপোর্ট রাখতেন। এবং আমি দেখতাম কিছু পুলিশের আনাগোনা থাকে। এখানে হেলে পড়ছে মানে সামরিক বাহিনী পর্যন্ত হেলে পড়ে যায়, যে দেখা যায় যে ওদের প্রোগ্রাম হলে যে সামরিক বাহিনীর 3-4টা গাড়িও টহল দেয় আর কি। আর আমাদের সময় হচ্ছে 5-6টা কনস্টেবলও হচ্ছে হাঁটা চলা করেন না। ঠিক আছে, জি, আপনার বক্তব্য শুনছিলাম আমরা। আমি সালাউদ্দিন সাহেবের কাছে আসতে চাই। আপনি বলেছেন যে নির্বাচিত হলে বিশেষ করে হতদরিদ্র এবং দুর্বল জনগোষ্ঠীর স্বার্থকে অগ্রাধিকার দিয়ে একটি ক্লিন ও মডেল সাভার বিনির্মাণে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, দখলমুক্ত ফুটপাত উপহার দেবেন। সেটি আসলে কি আমাদেরকে বলবেন কিভাবে এটি সম্ভব? যদি আপনি জানেন, দীর্ঘদিন ধরে আপনি কাজ করছেন, আগেও সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, সেটি কি একটু আমাদের সামনে পরিষ্কার করবেন যে পরিকল্পনাগুলি আপনার? তো দেখেন, প্রথম যদি বলি মাদকে কিভাবে এটাকে আমি প্রতিরোধ করব, সেটা হলো যেন মাদক যারা করে এটা কিন্তু এলাকার মানুষ কম বেশি চিনি, কিন্তু তাদেরকে শেল্টার দেয় যে যখন ক্ষমতা আসে তাদের কিছু প্রভাবশালী লোকে। এখন আপনি বলতে পারেন যে এই সমস্যা তো আপনাকেও ফেস করতে হবে, আপনার আশেপাশের লোকেরাও হয়তো তাদেরকে শেল্টার দেওয়ার চেষ্টা করবে, কিন্তু জনগণ কিন্তু ভোট আমাকে দিচ্ছে, এবং জবাবদিহিটা আমারই। যদি সুষ্ঠু নির্বাচন হয় 5 বছর পরে আমাকেই জনগণের কাছে আবার জবাবদিহি করতে হবে। তো আমি এতগুলা জনসভা এই প্রতিশ্রুতি দিয়েছি, আমি দরকার হলে এটা প্রশাসনের সাথে কথা বলে উচ্চ পর্যায়ে এখানে কিছু ভালো অফিসার আনার চেষ্টা করবো, কতটুকু পাবো জানি না, কিন্তু আমার কাছে মনে হয় যে জনগণকে সাথে নিয়ে এইটা যথেষ্ট প্রতিরোধ করা সম্ভব। আমি একদম নির্মূল না করতে পারলে এটা একটা সহনীয় পর্যায়ে নেওয়া আমার মনে হয় কষ্ট হবে না, কারণ আমরা অতীতে দেখেছি যে দেখেন একজন সংসদ সদস্যের কিছু ক্ষমতাতে এক্সারসাইজ করার সুযোগ থাকে, আর তার যদি আরও সুযোগ ঘটে যে তার দলও রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব পেয়েছে, তখন তো ক্ষমতাটা সে ইচ্ছা করলে একটু বেশি ব্যবহার করতে পারে। এখন আমি যদি ভালো কাজের জন্য, জনগণের স্বার্থের জন্য এটা আমি প্রয়োগ করতে চাই, জনগণকে সাথে নিয়ে, আমার মনে হয় যে আমি কম বেশি এটা করতে পারবো। এটা একটা চ্যালেঞ্জিং, খুবই কঠিন কাজ, আমি অস্বীকার করব না, কিন্তু এটা আমাকে করতেই হবে, কারণ তা না হলে আমি যে কথা বলেছি এই কথার তো আমার 6 মাসের মধ্যে তো মানুষ মনে করবে যে আমি যা বলছি এগুলো মানে সব বালনের কথা, এগুলো আমি কিছুই করছি না। অন্তত আমাকে আন্তরিকতা দেখাতে হবে, যেটা আগে যা ছিল তার থেকে আমি অনেক কমিয়ে ফেলেছি। এবং অন্যান্য সন্ত্রাসী যে কাজগুলো সব কিছু কিন্তু আপনি বলেন, দেশটা কিন্তু অনেক সচেতন হয়েছে। আমরা যত কথাই বলি, আগের মতো কিন্তু দেশ আপনি ইচ্ছা মূলে চালাতে পারবেন না, এবং চালাতে গেলে এমনও হতে পারে যে আপনি যদি গায়ের জুড়ে চলার চেষ্টা করেন, মধ্যবর্তী নির্বাচনও হতে পারে, এবং আরও অনেক ঘটনা দেশে ঘটতে পারে। তো সবারই কিন্তু যারা এবার নির্বাচন করছে
জনগণ যেরকম সচেতন, প্রত্যেকটা প্রার্থী ক্যান্ডিডেটও কিন্তু যে দলই হোক সে কিন্তু দায়িত্ব নিয়ে কথা বলছে এবং অনেক কমিটমেন্ট ভোটারদের জনগণকে দিতে হচ্ছে। তো সাভাইতে সেন্সিটিভ এলাকা, গুরুত্বপূর্ণ এলাকা, আর প্রায় 7.5 লাখ ভোটার, অনেকগুলা প্রাইভেট ইউনিভার্সিটি, গভর্নমেন্ট ইউনিভার্সিটি, সরকারি প্রতিষ্ঠান, গার্মেন্টস বেস এলাকা, ইন্ডাস্ট্রিয়াল জোন আর কি। তো এই জায়গাটার জন্য তো আরো অনেক স্পেশাল কিছু মেজারও নিতে হবে। এই যে যানজটের নিয়ে আমরা বিভিন্ন রকম বিপদগ্রস্ত অবস্থায় আছি, একটা জায়গায় প্রত্যহ একই রকম যানজট হচ্ছে, এটা নিয়েও আমাদের একটা পরিকল্পনা আছে। আমি যে কথাটা স্পষ্ট করে বলতে চাই যে দেখেন, যেহেতু আমরা অনেক ঠেলা ধাক্কা খেয়ে আজকে এই পর্যন্ত এসেছি, অনেক আগে একবার ছিলাম তখন হয়তো কীভাবে কাজ করতে হয়, সুন্দর করে ফর্ম করতে হয়, এগুলো তো অনেক কিছু বুঝতাম না। কিন্তু এখন এই বয়সে এসে আমাদের কিছু না করলে এই নতুন একটি গণতান্ত্রিক দেশে, যেখানে আমাদের বাক স্বাধীনতা এত বছর ছিল না, সেই নির্বাচন, এই কষ্টের নির্বাচন, যে ভোটের অধিকারের জন্য বিএনপি, সমমনা এবং অন্য দলরা আন্দোলন করেছে, বিভিন্ন রকম কর্মসূচি দিয়েছে, সেই নির্বাচন বাড়ি ফেলবে। তো সেই নির্বাচনের মাধ্যমে যে দল এবং যারা যারা নির্বাচিত হবে তাদের উপর তো অনেক রকম দায়িত্ব এসে পড়বে। অতএব কেউ আর বসে থাকতে পারবে না, অনেক কিছু ভাবতে হবে প্রত্যেকটা এলাকা নিয়ে। আমি আশাবাদী যে সবাই যার যার জায়গা থেকে আন্তরিক হলে কাজ করা সম্ভব এবং কম বেশি উন্নয়ন করা প্রত্যেকটা এলাকা সম্ভব। জনগণের প্রত্যাশা 100% না হলেও 50%, 60%, 70% পূরণ করা সম্ভব এবং এই চেষ্টা আমারও থাকবে এবং যারা হবে তাদের এটা করতে হবে, আমি নিশ্চিত। জি, আমরাও সেটি আশা করি। আপনার কাছে আরেকটি বিষয়ে আমার জানতে চাওয়ার আছে, বিশেষ করে দখল এবং দূষণের ব্যাপারটি তো সবারই জানেন, বিশেষ করে শিল্প বর্জ্য যে নদীগুলো যে দূষণ হচ্ছে, সেখান থেকে মানুষের যে রোগ ব্যাধিগুলো ছড়াচ্ছে। তারপর দখলের বিষয়টি আছে, শুধু নদী দখল নয়, আমরা জানি যে 3টি নদী আছে, সেই 3টি নদীর দীর্ঘ এলাকা আমরা জানি যে গণমাধ্যমে যে 15 কিলোমিটার ব্যাপী বংশী নদীর থেকে যে দখলদারদের কবলে চলে গেছে, সেই ব্যাপারগুলো আসলে কি একটু বলবেন যে এটা আপনি? না শুনেন, এটাও কিন্তু ঘুরে ফিরে একটার সাথে একটা রিলেটেড। কারণ এই দখল কাজগুলা কিন্তু পলিটিক্যাল শেল্টার নিয়ে যারা করে, যে দল যখন ক্ষমতায় আসে, কিছু লোক জমি ব্যবসায়ী বলেন, বিভিন্ন হাউজিং বলেন, ওই দলের সাথে তারা ইনভলভ হয়ে যায়। মানে ইলেকশনের আগে কিংবা পরে তারা ইনভলভ হবে, কারণ তাদের ব্যবসাটা তো সবসময় 100% লিগ্যাল হয় না, এখানে কিছু ফাঁকফোকর আছে, সেই জন্য তারা করে। এখন এই জিনিসগুলা যখন যেটা আসে, হয়তো একদিন টিভি কাভারেজে আসলো, একদিন পত্রিকা আসলো, সেইটা কোনোভাবে ধামাচাপা দিয়ে চলতে থাকে। যখন দেখলো এটা নিয়ে আর কেউ আলোচনা হচ্ছে না, কোনো কিছু প্রশাসনও কোনো ব্যবস্থা নিচ্ছে না, আবার 3 মাস পরে আরেকটা দখল এসে চলে গেলো। এটা ধারাবাহিকভাবে চলছে। আমি যে কথাটা আবার বলতে বাধ্য হচ্ছি, এই কাজগুলো আগামীতে করা যে খুব সহজ হবে এটা আমার কাছে মনে হয় না। কারণ অনেকে দোষ দিতে পারে যে না, বিএনপির মতো একটা বুর্জোয়া দল এগুলা কতটা নিয়ন্ত্রণ করতে পারবে, কিন্তু আমি এটুকু বুঝি যে এই কাজগুলা যারা করেছে 17 বছর, তাদের পরিণতি আমরা দেখেছি। এখন বিএনপি যদি ক্ষমতায় সেগুলোকে নিয়ন্ত্রণ করতে না পারে এবং বিএনপি গায়ে যদি এই ব্লেমটা আসে, দর্শকরা, ভোটাররা, পাবলিকরা যদি আঙুল তুলে বলে যে তোমার দলের আশেপাশের লোকেরা এটার মধ্যে সম্পৃক্ত হয়েছে, তুমি কোনো ব্যবস্থা নিচ্ছ না, তাহলে ইলেকশনের রেজাল্ট আগামী 5 বছর পরে কী হবে সেটা তো আমরা জানি। ফলে বিএনপিকেও যদি রাষ্ট্র ক্ষমতায় আসে, তাকেও কিন্তু আরও অনেক দায়িত্বশীল হতে হবে এবং যে দায়িত্বশীলটা জনগণ প্রত্যাশা করছে এবং তারা মনে করে যে আমূল একটা পরিবর্তন, জনগণের মনের যেরকম পরিবর্তন হয়েছে, প্রত্যেকটা দলের ভিতরেও কিন্তু একটা ইন্টারনাল চেঞ্জ হয়েছে। যে যখনই আসুক, কেউ এমপি হোক কিংবা কেউ রাষ্ট্র ক্ষমতায় যান, সবারই কিন্তু আলাদা আলাদা চিন্তা ভাবনা নিয়ে আগাচ্ছে। কারণ আপনি কোনো একটা কিছু করে সহজ এখন পার পাবেন এই মিডিয়ার যুগে আমার মনে হয় না। আগে ব্যাপারটা ছিল বিরোধী পক্ষে দমন করে আমি যা ইচ্ছা তাই করবো। এখন বিরোধী পক্ষকে আগের মতো যে স্টাইলে আগের সরকার দমন করেছে, আমার মনে হয় না এইভাবে দমন করা আগামীতে সম্ভব হবে। তাই আমি আশাবাদী যে সবাই যার যার দায়িত্বশীলতা পরিচয় দিলে এগুলোর থেকে একটা সহনীয় পর্যায়ে এগুলোকে কমানো সম্ভব, আমি আশাবাদী। এবং দেখা যাক আমরা কত কী করতে পারি যদি নির্বাচিত হতে পারি। জি, ডাক্তার সাজিদুল হকের কাছে আসতে চাই। গণভোট 12 তারিখে একই দিনে, গণভোটের বিষয়ে আসলে আপনি কি দেখছেন? আমরা অনেকেই এখনো জিজ্ঞেস করেন যে আসলে গণভোট কিভাবে দিব, কি কি বিষয়ে থাকবে, সেটি অনেকের কাছে স্পষ্ট নয়। আপনি কিভাবে দেখছেন আসলে গণভোটের বিষয়টি? গণভোটের বিষয়ে প্রথম কথা হচ্ছে, গণভোট যেই সনদটিকে নিয়ে হচ্ছে, আমরা সেই সনদে স্বাক্ষর করি নাই। আমরা 9 মাস ধরে এই বৈঠকে ছিলাম, বারবার আলোচনা করেছি, আমাদের মতামত
ব্যক্ত করেছি, আলোচনা করেছি, আলোচনা খণ্ডন করেছি, কোথাও কোথাও আমরা অ্যাবস্টেইন করেছি, অনেক জায়গায় আমরা নোট অফ ডিসেন্ট দিয়েছি, এবং দুই একটা জায়গায় এমন জায়গায় এসছে যে এইটা যদি কন্টিনিউ হয় আমরা আর এখানে স্বাক্ষর করব না বা আমরা এই আলোচনা আর থাকবো না, এরকম উচ্চারণ করতে হয়েছে প্রতিবাদ, এবং একসময় আমাদের তাই করতে হয়েছে, আমরা এখানে স্বাক্ষর করি নাই আর কি। এই হচ্ছে গিয়ে গণভোট, এই যে জুলাই সনদ সম্পর্কে আমাদের হচ্ছে গিয়ে আলোচনা। এবং তারপরে যে বিষয়টা হচ্ছে যে এই গণভোটের আপনারা কি নায়ের পক্ষে প্রচারণা এই গণভোটের ক্ষেত্রে আমরা যেই সনদে স্বাক্ষর করিনি, ঠিক আছে, এবং সেটার পক্ষে আমি হ্যাঁ হই কেমনে করে, এটা তো একটা দ্বিচারিতা হয় আর কি, এটা স্পষ্টভাবে দ্বিচারিতা। আমরা তো মনে করি গণভোটের মাধ্যমে চলছে একটা গণপ্রতারণার বিষয়, এবং এই গণপ্রতারণার ক্ষেত্রে হচ্ছে সরকার হচ্ছে উদ্যোগী ভূমিকা পালন করছে, হ্যাঁ পক্ষে সে প্রচার করছে, এবং গণপ্রতারণা কেন বলছেন একটু বলবেন? সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে তারা বাধ্য করছে হ্যাঁ পক্ষে প্রচার করতে, হ্যাঁ পক্ষে। এটা সে তার সে জনগণ, এখন দেখেন আপনি কেন প্রতারণা হচ্ছে। প্রতারণা শুরু তো সবচেয়ে উচ্চকিত স্বরে বলা উচিত ছিল হচ্ছে বিএনপির, ঠিক আছে। বিএনপি নোট অফ ডিসেন্ট আছে, আমাদেরও আছে, তাদের আরো বেশি আছে আমাদের চেয়ে নোট অফ ডিসেন্ট। তাদের নোট অফ ডিসেন্ট সহকারে তারা একটা স্বাক্ষর করলো, আর এখন যেটা হচ্ছে গিয়ে ইয়া হবে সেটার মধ্যে সেইটার স্থান কতটা, এখানে যে 70টির মধ্যে হচ্ছে গিয়ে 40টি আমরা একমত হইলাম, 30টাতে হচ্ছে গিয়ে একমত হলাম না, এবং কতগুলো খুব বড় বিষয় আছে যে প্রিন্সিপালের জায়গা যেটা আছে, চার মূলনীতির জায়গা আছে, এটার মধ্যে একটা বিশাল বড় ধরনের হচ্ছে গিয়ে দ্বিমত আছে, বিষয়গুলো রয়ে গেছে। এই বিষয়গুলো কি এই গণভোটে দেওয়া হয়েছে? এই গণভোটে কি বলা হয়েছে যে গণভোট যদি হ্যাঁ হয় তাহলে এই সংবিধান থেকে সমাজতন্ত্র মুছে যাবে, হ্যাঁ হলে ধর্মনিরপেক্ষতা মুছে যাবে, হ্যাঁ হলে বাঙালি জাতীয়তাবাদ মুছে যাবে? এগুলো বলা আছে এই 4টে প্রশ্নের মধ্যে, কিন্তু হ্যাঁ করলে তাই হবে, হ্যাঁ করলে তাই হবে। বা বিএনপির দৃষ্টিভঙ্গির থেকে বলি, বিএনপি বলতেছে 70 অনুচ্ছেদে সব ঠিক আছে, আর এর সাথে একটা হচ্ছে জরুরি পরিস্থিতির বিষয় বলতে হবে, যে বিদেশের একটা মানে বিদেশ আজকে দেশকে আক্রমণ করলো আর আমারই দলের লোক হচ্ছে আমার পক্ষে ভোট দিল না, তাইলে আমি পরিস্থিতি মোকাবেলা করবো কেমনে করে? ফলে অর্থ বিলের সাথে অনাস্থা বিলের সাথে এটা রাখতে হবে। বিএনপি এই কারণে নোট অফ ডিসেন্ট দিয়েছে, কারণ তারা দেশ চালাবে, সব কিছু তাদের ভাবতে হবে। এই ব্যাপারটাকে বাদ দিয়ে দেওয়া হলো। এখন বাদ দিয়ে যদি হ্যাঁ হয়ে যায়, তাহলে বিএনপি যে যে বিষয়গুলো নোট অফ ডিসেন্ট দিয়েছিল সেগুলো সবগুলো অমূলক হয়ে যাবে আর কি, সবগুলো অমূলক হয়ে যাবে, এবং জাতি জানতেও পারবে না। বা যে লোকটা ভোট দিচ্ছে সে 4টা প্রশ্ন তারা সে দেখছে, এই 4টি বিষয়ে আপনি একমত হলে হ্যাঁ দিবেন, ঠিক আছে। তো ওই 4টি বিষয় তো আমাদের দেশের অনেকেই হ্যাঁ হবে, কিন্তু ওই যে বাকি যে 30টি প্রশ্ন নিয়ে যে তর্ক থাকলো, বিতর্ক থাকলো, ঠিক আছে, এটি এখন হচ্ছে এনসিপি এটার পক্ষে, ইউনূস সরকার এটার পক্ষে, বা জামাত এটার পক্ষে, তাই এটা হ্যাঁ হয়ে যাবে। বাকিরা যে এটার পক্ষে না, ঠিক আছে, বাকিরা যে এটার পক্ষে না, বিএনপি এটার পক্ষে না, বামপন্থীর এটার পক্ষে না, কমিউনিস্ট পার্টি এটার পক্ষে না, অনেক হচ্ছে স্টেক হোল্ডার রয়েছে, শ্রমিকদের কথাবার্তা রয়েছে, এখানে ট্রেড ইউনিয়নদের কথাবার্তা রয়েছে, এখানে নারী সংগঠনগুলোর কথাবার্তা রয়েছে, সব বাদ হয়ে যাবে 4টি প্রশ্নকে দেখে। এবং যে সমস্ত কথাবার্তা বলে হ্যাঁ হলে এইটা হবে, না হলে এইটা হবে, কিন্তু হ্যাঁ সাথে যে আরো কিছু আছে বোনাস, এবং যেটা আসল জায়গা আর কি, সেটা তো হচ্ছে সরকার মানুষের কাছে পরিষ্কার করছেন না, সেটা পরিষ্কার করছেন না। সিম্পল 4টা প্রশ্ন করে আপনি সততার সাথে করতে পারতেন একটা কথা, এই সনদটি গৃহীত হবে কি হবে না, সেটা একরকম বিষয়, কিন্তু আপনি 4টি প্রশ্ন দিয়ে একটি উত্তর প্রত্যাশা করছেন, 4টি প্রশ্ন দিয়ে একটি উত্তর প্রত্যাশা করছেন। এবং আমরা আগেই বলেছি কমিউনিস্ট পার্টি যে এই যে গণভোট, এই গণভোটটা একটা অপ্রয়োজনীয়। এর চেয়ে বড় ধরনের পরিবর্তন বাংলাদেশে হয়েছে 1991 সালে 90-এর গণঅভ্যুত্থানের পরে, একেবারে আমূল পরিবর্তন হয়েছে। রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থাকে আমরা বদলে দিয়ে সংসদীয় পদ্ধতির শাসন ব্যবস্থায় নিয়ে গেছি, এবং তারপর এটা সংসদে বিল পাস হয়েছে, ঠিক আছে। এই সংসদে বিল পাস হওয়ার পরে রেফারেন্ডামে গেছে, সেই রেফারেন্ডামে হ্যাঁ জয়যুক্ত হয়ে এসছে, সেটা ক্লিয়ার অ্যান্ড কাট বিষয়। সব মানে টিটস অ্যান্ড বিটস আলোচনা হয়েছে পার্লামেন্টে। এই পার্লামেন্টে যারা আলোচনা করবে, ওখানে আমি আলোচনা করেছি, আমি গণপ্রতিনিধি ছিলাম, ঐকমত্য কমিশনে আমি আলাপ করলাম। বা এই আলী রিয়াজ সাহেব, তাকে ম্যান্ডেট কে দিয়েছে? সে কি গণঅভ্যুত্থানের কোনো নায়ক ছিল? গণঅভ্যুত্থান তার কোনো কন্ট্রিবিউশন ছিল না। তিনি তো বিদেশে অবস্থান করেছিলেন। তো বিদেশিরা এসে বিদেশি প্রেসক্রিপশনে আমাকে একটা সনদ ধরায় দিল জোর করে, ঠিক আছে। আর যারা 17 বছর ধরে, 15 বছর, 10 বছর ধরে আন্দোলন সংগ্রাম করে গেল, ঠিক আছে, তারা কিছুই না। আর জনগণও তো ঠুনকো হয়ে যাচ্ছে, কারণ জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবে, সালাউদ্দিন ভাইকে ভোট দিয়ে নির্বাচিত করবে তার স্বার্থ নিয়ে আলোচনা করে জনতার সনদ তৈরি করবার জন্য, এবং সেই অনুযায়ী সপ্তদশ সংশোধনী হবে।
সপ্তদশ যেমনভাবে দ্বাদশ সংশোধনীর মাধ্যমে আমরা সংসদীয় পদ্ধতি পেয়েছিলাম, সপ্তদশ সংশোধনীর মাধ্যমে আমরা আবার একটা গণতান্ত্রিক রূপান্তর পাবো বাংলাদেশের। সেটা না করে যা করা হচ্ছে, এটা যে কোনো সময় যে কোনো মুহূর্তেই আইনগত চ্যালেঞ্জের মুখে পড়বে। জি, আমরা সাজিদুল হকের কথা শুনছিলাম। আমি এই বিষয়ে দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিনের কথা শুনতে চাই, কিন্তু তার আগে একটা বিরতিতে যেতে হচ্ছে আমাকে। দর্শক, একটি বিরতি নিচ্ছে, ফিরছি এখনই। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন নির্বাচন নিয়ে 21-এর বিশেষ আয়োজন ইলেকশন এক্সপ্রেস। আমাদের সঙ্গে আছেন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 19 আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন এবং ঢাকা 15 আসনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মনোনীত প্রার্থী আহমদ সাজিদুল হক। আমি পর্যায়ে সালাউদ্দিন ভাই কাছে আসতে চাই। সালাউদ্দিন ভাই, গণভোট নিয়ে আসলে আপনাদের অবস্থানটা কি, বা কিভাবে আসলে আপনারা প্রচারণা চালাচ্ছেন গণভোটের বিষয়ে? দেখেন, গণভোটের যে ব্যাপারটা, এটা কিন্তু বাংলাদেশের কন্টেক্সটে একটা বিশেষ ব্যবস্থার মধ্যে পড়ে গেছে। কেমনে? এর আগে কিন্তু আগে যে দু একটা যাই হয়েছে, এটা কিন্তু আলাদা আলাদা হয়েছে। মানে একই সাথে সংসদ নির্বাচন, একই সঙ্গে আপনি গণভোটে ভোট, এই ব্যাপারটা কিন্তু জনগণও কিন্তু মানে এখনো অনেকে হয়তো বুঝতেই পারতেছে না। প্রচারণা হচ্ছে কিন্তু সেই ব্যাপারটা তার মাথায় নাই, সে কিন্তু ক্যান্ডিডেটকে নিয়ে ভাবছে। আমরা একটা বিপদে আছি এই সেন্সে, যারা ক্যান্ডিডেট, ধরেন আমি যদি গণভোট নিয়ে বলি যে এই কারণে এই কারণে ভোট দিবে, ওনারা কিন্তু আমাদের কাছে সমস্যা শুনতে চায়, যেগুলো আমি কেমনে সমাধান করবো। আমার কি কথা বলে তাকে আমি কনভিন্স করে আমার ভোটটা নিব। আমি আমার ভোট নিচ্ছি, আবার বলতেছে আপনারা এটা ভোট দিবেন। আমরা কিন্তু জোরে শুরু এইভাবে কিন্তু এখনো আমরা প্রচারণা করতে পারিনি, যদিও আমাদের দলের স্ট্যান্ড হলো যে পজিটিভের কথা বলতে হবে, এবং আমরা হয়তো দু একদিনের পরে এটা আমরা নিয়ে মাঠে নামবো। কিন্তু জনগণ কিন্তু এই ব্যাপার নিয়ে আসলে এখন পর্যন্ত আমার কাছে মনে হচ্ছে মাথা ঘামাচ্ছে না, এবং তারা যে খুব সিরিয়াস এইটা কি করবে, মানে আমার মনে হয় অনেকে কনফিউজ। সে হয়তো আমার ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে রেখেছে, কিন্তু গণভোটের ব্যাপারে মনে হয় এখনও ভোটাররা প্রত্যেক আসনেই তাদের একটা কনফিউজ আছে, আদার দেন ঢাকা, চিটাগাং, এইসব কিছু সফিস্টিকেটেড সিটিতে। তা আপনাদের দল যেহেতু এটাকে নোট অফ ডিসেন্টের পরও তারা কনসার্ন দিয়েছে, যেগুলো তারা ঐক্যমত হয়েছে, আমার ধারণা এবং আমি এটা জানি যে দল এটা গণভোটের পক্ষেই থাকবে। এবং যেহেতু সাধারণ মানুষের ইলেকশনের আগেই দেখেছে যে বিএনপি গণভোটের পক্ষে পজিটিভ, এবং বিএনপি এই প্রস্তাবটাই দিয়েছিল। কিন্তু ভোটাররা কি বলছেন? আপনারা যখন ভোটারদের কাছে বিষয়টি নিয়ে কথা বলছেন, তারা আসলে কি বলছে? ভোটাররা এটা নিয়ে খুব একটা আমি মাথা ব্যথা দেখি নাই। আমরা না বললে ভোটারদের এটা নিয়ে আসলে কোনো আগ্রহ আছে এরকম আমার একবারও মনে হয়নি। অর্থাৎ ভোটাররা এটা চিন্তাই নাই। আমি যদি বলি তখন, কিন্তু আমি এটা নিয়ে বলি না, কারণ এটা তখন আমাকে এইটা আবার ভেঙে ভেঙে বলতে হবে যে কেন আপনাকে ভোট দিবেন। তাই আমি একটা জায়গায় তো আধা ঘন্টা ধরে আমার কথা, গণভোটের কথা বলে বলে ভোটারদের কনভিন্স করতে হবে, কারণ একটা জায়গায় গেলে তো আরও 2-4 জনকে আমাকে বক্তৃতা দিতে হয়। তা আমি মনে করি যে যখন এটা, যেহেতু এই ডিজিটাল যুগ, প্রচারণা আছে, আরও কয়েকদিন আমাদের 10-12 দিন সময় আছে, হয়তো এর মধ্যে সব জায়গার থেকে বলা হয়ে গেলে তো ভোটার তখন হবে। কিন্তু ভোটাররা এখনও ধোঁয়াশার মধ্যে আছে, এবং আমার মনে হয় ভোটার স্টিল কনফিউজ যে আসলে কোন দিকে পাল্লা পারে এখন পর্যন্ত বলা মনে সময় হয়নি। কিন্তু যেহেতু বিএনপি স্ট্যান্ড নিয়েছে, জামাত, এনসিপি, আরও কিছু দল এখানে আছে, তো যদি সবাই যার যার মতো কাজ করে বলে তাদের ভোটারদের, তাদের সমর্থকদের, তাহলে তো ভোট পাস করতে কোনো সমস্যা নাই। জি, রুবেল ভাইয়ের কাছে আসতে চাই। রুবেল ভাই, আপনি বেশ কয়েকবার বলছিলেন যে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আছে বিভিন্ন জায়গায়। আপনি জাতীয় নির্বাচনকে আসলে কিভাবে দেখছেন? যে লেভেল প্লেইং ফিল্ড কি আছে, নাকি আসলে কোনো দিকে হেলে পড়েছে? কি মনে হয় ওভারঅল? যদি জাতীয় পরিস্থিতি একরকম, আর স্থানিক পরিস্থিতি আমার আরেক রকম। আমার স্থানিক পরিস্থিতির ক্ষেত্রে নিশ্চয়ই এটা একটু যেখানে বেশি বড় নেতা দাঁড়াইছে সেই দিকেই হেলে আসে আর কি, এটা একটা ব্যাপার আর কি। তবে আমরা যেটা এখন পর্যন্ত দেখতেছি যে নির্বাচনটা সুষ্ঠু হবে কিনা এটা কয়েকটা প্যারামিটারে ভাগ করা যায়। এর একটা প্যারামিটার হলো লেভেল প্লেইং ফিল্ড, একটা প্যারামিটার আপনার এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, ঠিক আছে। আরেকটা প্যারামিটার যে আপনার দলগুলোর অ্যাপ্রোচ বা অ্যাটিটিউড
কি, এই তিনটা জিনিস যদি দেখি আর কি। সংক্ষেপে যদি বলার চেষ্টা করি তাহলে যে প্রথম যে প্যারামিটারের জায়গাটা আছে, সেই প্যারামিটার জায়গা আমার মনে হয় যে এইখানে 19-20 আছে, 19-20 আছে যদি পুরো সারা বাংলাদেশের কথা চিন্তা করি। এখন পর্যন্ত আমরা যদি কেউ বলে 19-20 মানে কি একটা ভারসাম্য, 19-20 কাছাকাছি আর কি, কাছাকাছি, এটা লেভেল প্লেইং ফিল্ড। এবং কাছাকাছিটা আছে কার মধ্যে জানেন, বিএনপি এর জামাতের মধ্যে মোটামুটি হচ্ছে পিঠা সমানভাবে ভাগ করে দেওয়া হচ্ছে আর কি। এখানে কেউ একটু একটু 1 ইঞ্চি কম পাচ্ছে, এটা একটু রাগারাগি হচ্ছে। আবার এখানে আবার কেউ কেউ পাচ্ছে 1 ইঞ্চি বেশি, ওখানে আবার 1 ইঞ্চি কম পাচ্ছে, এটা রাগারাগি চলতেছে। তারপরও আপনার যদি আমি শেরপুরের ঘটনাটা না ঘটতো বা এরকম আরো 2-1টা ঘটনা যদি কম ঘটে, তাহলে আমরা মনে করতে পারি যে হচ্ছে গিয়ে সবকিছু মিলায় যে হচ্ছে আমাদের বিগত দিনেও আমরা অনেক নির্বাচন দেখেছি, সেই নির্বাচনগুলোর সাথে মিলালে হচ্ছে যে খুব বেশি হচ্ছে গিয়ে অবনতিশীল পরিস্থিতি না, এটা একটা ব্যাপার। আর একটা ব্যাপার যেটা হচ্ছে এক্ষেত্রে আবার ইদানিং হচ্ছে জামাতের অনেক উষ্মা রয়েছে। যদিও আমি এটা বলেছি যে ব্যাপারটা হচ্ছে আপনার কক্ষিগত করা হয়ে গিয়েছিল, আর হঠাৎ করে দেখা গেল টচ করে ফসকে গেছে। টর্চ করা কিন্তু হয়েছে বিভিন্ন জায়গায়, প্রশাসক কে হবে, অমুক কে হবে, হ্যাঁ, এটা কিন্তু টর্চ করে ঠিক করা হয়েছে আর কি। টর্চ করতে গিয়ে দেখা গেল যেটা আগে তারা হাতের মুঠো ছিল, হাতের মুঠোর থেকে জামাত ইসলামের থেকে ফসকে গেছে। ফসকে যাওয়ার কারণে জামাত আবার অনেক জায়গায় হচ্ছে সব বিএনপি নিয়ে গেল, সব বিএনপি নিয়ে গেল। কিন্তু বাস্তবে আমি আর বা আপনি কি দেখছি, বাস্তবে আমরা এখনো কি দেখি, আমরা দেখি যে এই দেশে তো কয়েকটা সরকার আছে। এই একটা ইন্টারিম সরকার আছে, এটা হচ্ছে গিয়ে ঢাকা শহর আর আপনার চট্টগ্রাম শহরে আছে। আবার আমরা দেখি যে গ্রামে গঞ্জে উপজেলা যেখানে জামাত শক্তিশালী, জামাতই ওখানে ডমিনেট করে। 2-1টা জায়গায় বিএনপি ডমিনেট করে, কোথাও কোথাও এনসিপি ডমিনেট করছে আর কি। তো এখানে তো নানা রকম কেন্দ্র তৈরি হয়েছে আর কি। তো এরকম নানা রকম কেন্দ্রের মধ্যে থেকে একটা বিক্ষিপ্ত একটা পরিস্থিতির মধ্যে আসে। এই পরিস্থিতিতে যত ভয়ঙ্কর ঘটনা ঘটা উচিত ছিল তত ভয়ঙ্কর ঘটনা ঘটছে না। যেখানে পুলিশের মহাপরিদর্শক বলতেছে আমাদের পক্ষে তো সম্ভব না, যেখানে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা কৃষি উপদেষ্টা সেজে যাচ্ছেন আর কি। ঠিক আছে, প্রশ্ন করলে বলেন পেঁয়াজের দাম এত বেড়ে গেল কেন, প্রশ্ন করেন আলুর দাম নিয়ে চিন্তিত, পেঁয়াজের দাম নিয়ে চিন্তিত, কৃষি নিয়ে তিনি চিন্তিত হয়ে যাচ্ছেন। হ্যাঁ, আবার বলতেছেন যে অস্ত্র ব্যবহার হবে না, কারণ ওই অস্ত্র ব্যবহার হবে না, উনি নিশ্চিত, উনি কনফার্ম। কেমনে কনফার্ম হলো এটা উনি জানে। হ্যাঁ, তো এরকম আধ্যাত্মিক কথাবার্তা উনি বলতেছেন। তো এরকম একটা দেশে এখন আমার বাংলাদেশের মানুষ হচ্ছে অনেক ভালো, অনেক অনেক ভালো। এটা 5ই আগস্টের পর দেখা গেছিল, যখন পুলিশ ছিল না, তারপরে এই দেশে অনেক ঘটনা ঘটেছে, অনেক রকম হচ্ছে গিয়ে অসুস্থ ঘটনা ঘটেছে, যেটা হচ্ছে গিয়ে গণ অভ্যুত্থানের স্পিরিটটাকে হচ্ছে প্রশ্নবিদ্ধ করে ফেলছে। কিন্তু তারপরেও এটা পৃথিবীর আরও অন্য দেশে হইলে, উন্নত দেশগুলোতে যদি এমন হতো যে 7 দিন পুলিশ থাকবে না, তো আমার তো মনে হয় কোনো ব্যাংক আস্ত থাকতো না, সব ব্যাংক লুট হয়ে যেত। তো সেই সাপেক্ষে আমার বাংলাদেশের মানুষ অনেক ভালো। এরকম একটা নৈরাজ্যকর পরিস্থিতির মধ্যে দিয়ে মোটামুটি শান্তিপূর্ণভাবে বাংলাদেশ অগ্রসর হচ্ছে। আর মাত্র 10টা দিন যদি এভাবে হয় তাও ভালো আর কি। ঠিক আছে, আপনার বক্তব্য শুনছিলাম। আমি ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিনের কাছে আসতে চাই। সম্প্রতি একটি প্রেস কনফারেন্স হয়েছে, আমি সেই কিছুটা উল্লেখ করতে চাই। সংবাদ সম্মেলনের সাভার আশুলিয়ার 43টি শ্রমিক সংগঠনের সমন্বয়ে গঠিত ঢাকা 19 আসনের শ্রমিকদের দাবি বাস্তবায়ন কমিটি সংবাদ সম্মেলন করে ঢাকা প্রার্থীদের কাছে 6 দফা দাবি তুলে ধরেছেন। দাবিগুলোর মধ্যে রয়েছে জনসংখ্যা অনুপাতে শ্রমিক কলোনি, সরকারি শিক্ষা প্রতিষ্ঠান, ডে কেয়ার সেন্টার, খেলার মাঠ ও আধুনিক হাসপাতাল নির্মাণ, জলাবদ্ধতা নিরসনে কার্যকর পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, শ্রমিকদের নিরাপদ চলাচলের জন্য সড়কে আলোকবাতি, সিসি ক্যামেরা ও যাত্রী ছাউনি স্থাপন, ঝুট ব্যবসা, মাদক, ছিনতাই ও চাঁদাবাজি বন্ধে কঠোর ব্যবস্থা, রেশনিং ব্যবস্থা ও ফেয়ার প্রাইস সব চালু, ফ্যামিলি কার্ড প্রবর্তন ও বাড়ি ভাড়া আইন কার্যকর করা। অনেকগুলো বিষয় আসলে তারা উল্লেখ করেছেন। আপনি আসলে সেই দাবির কতটুকু আসলে পূরণ করা সম্ভব? প্রত্যাশা মানুষের অনেক। এর মধ্যে কিন্তু আমি কয়েকটা জিনিস বলেছি, যেগুলো এলাকার সমস্যা, যারা গার্মেন্টসে থাকেন যে এলাকায়, সে এলাকায় কিন্তু এই মাদক, ছিনতাইকারী, এই সন্ত্রাসী, চাঁদাবাজি, এইসব ব্যাপারগুলো কিন্তু আমি নিজে দায়িত্ব নিয়েই বলেছি। আর আরও কিছু ব্যাপার আছে, এটা কিন্তু আমাদের ব্যাপার না। ধরেন একজন মালিক একটা শ্রমিকদের ঠিকমতো বেতন দিচ্ছে কিনা, তার কী কী সুযোগ সুবিধা, এটা কিন্তু একটা এই স্থানীয় পর্যায়ে একজন ল মেকার, জনপ্রতিনিধি, সে কিন্তু এটা দেখভাল করার দায়িত্বের মধ্যে পড়ে না। কারণ আমরা এটা দেখভাল করতে গেলে এটা একটা খবরদারি। বেশ কিছু বিষয় আছে, আলোকবাতির বিষয় আছে, যাত্রী ছাউনি, সিসি ক্যামেরা, আলোকবাতি মানলাম, সিসি ক্যামেরা, এগুলা কিন্তু করা হবে। এগুলা
ধরেন আলোকবাতির ব্যাপারটা ধরেন যেখানে যেখানে পৌরসভা আছে, ইউনিয়ন পরিষদ আছে, এগুলো তারা দেখবে। এখানে কিন্তু আমাদের কাজ করবার ডিফাইন করা আছে যে আমি কোনটা করতে পারবো, সিটি মানে পৌরসভা কোনটা করতে পারবে, ইউনিয়ন পরিষদ কোনটা করতে পারবে। ওনারা ঢালাভাবে কিছু আমাদের দেশে একটা নিয়ম আছে না যে আপনি কামান চাইলে বন্দুক তো পাওয়া যাবে, ওনারা একটা দাবি দিয়ে দিলেন। এখন আপনি জীবন যে 43টা সংগঠন কারা, এখন কি অনেক রকম সংগঠন আছে, ওখানে দুইজন সংখ্যা হ্যাঁ, টাই হচ্ছে এইভাবে ঢালাভাবে দাবি করে চাপে রাখা তাদের একটা কৌশলও হতে পারে, কিন্তু তাতে অনেক সমস্যা আছে। এগুলা শুধু আমার একা পক্ষে না, সরকারকেও এগিয়ে আসতে হবে। এবং আসলে তো এই সেক্টরটাই আমাদেরকে বাঁচিয়েছে। বাংলাদেশে আজকে রিজার্ভ ফান্ড যাই বলেন, এই সেক্টরের অবদান, তো সেই সেক্টরতে আসলে জাতীয় পর্যায় থেকে পরিকল্পিতভাবে এটাকে নজর দেওয়া দরকার এবং তাদের টেক কেয়ার করা দরকার। এখন আমি একজন জনপ্রতিনিধি হইয়া মানে এই এলাকায় এই সমস্যা, এই এলাকার সমস্যা এইভাবে দেখলে তো হবে না। আমি যেটা লোকাল সমস্যা সেগুলো তো আমি নিজেই বলেছি, সেগুলো তো আমরা আন্তরিকভাবে করব, কিন্তু সরকার থেকে একটু পরিকল্পিত কিছু পরিকল্পনা নিয়ে আগে দরকার এবং এই কাজগুলো তাদেরকে আরও সুন্দরভাবে যথাযথ কর্তৃপক্ষের মন্ত্রীর কাছে দিতে হবে, এগুলো নিয়ে আর সংসদে কথা বলতে হবে। তাইলে যেন একটা পরিকল্পিত নিয়মকরণের মধ্যে গার্মেন্টসগুলো, মানে আমাদের এলাকায় যেটা সমস্যা কি, দুইটা গার্মেন্টস পাশাপাশি, একটা ভালোভাবে চলছে, একটা চলছে না, তখন তার সাধ্য বেশি, এখানে হয়তো লোন বেশি। কিন্তু এই যে আবার তারা দুই গার্মেন্টসের শ্রমিকরা এক বাসায় থাকে, এখন এই যে কয়দিন পর আন্দোলন হচ্ছে, এখানে তো আজকেরা দেওয়ার লুকো আছে, বলে যে তুই তো বেতন বাড়ানোর জন্য দাবি কর, তোদের টিফিনে টাকা বাড়ানোর কথা বলো, কিন্তু ওই মালিককে কিন্তু সাবধানে দিতে পারবে না, সেইভাবে ম্যানেজ করতেছে। কিন্তু বাইরের থেকে আজকেরা দিয়ে যে গার্মেন্টসগুলো কয়দিন পর দেশি বিদেশি চক্রান্তের মধ্যে পড়ে যায়, তো এটা তো আসলে যে কোনো সময় একটা ডিজাস্টার হয়ে যেতে পারে। এটাকে আরও পরিকল্পিতভাবে সরকারের নিয়ন্ত্রণ করার চেষ্টা উচিত। সরকারও কিন্তু একটু গা ছাড়া ভাব করে যে এটা তার ব্যক্তিগতভাবে, এটা প্রাইভেট সেক্টর, এটা আমার কিছু না, কিন্তু সরকার এটাকে যদি নিয়ন্ত্রণ করে কিছু সুযোগ সুবিধা পেশা দিয়ে যখন চরম আন্দোলন হয় তখন সরকার পেশা দেয় যে না এটা বেতন বাড়াতে হবে, তার আগে সরকার এটা নিয়ে মানে চুপচাপ থাকে। তো আসলে এখন সময় আসছে এই সেক্টরটাকে আসলে টেক কেয়ার করা এবং শ্রমিকদের সত্যিকারে কিছু সুযোগ সুবিধা দেওয়াই উচিত। কারণ যারা গার্মেন্টস সেক্টর তারা হাজার হাজার কোটি টাকা মালিক হয়ে গেছে, কিন্তু শ্রমিকদের ব্যাপারে তারা কিন্তু আসলে এখনও আন্তরিক না, আমার তাই মনে হয়। তো এটা নিয়ে ভাবার সময় এখনই আসছে, আমরা এটা নিয়ে ভাবছি এবং ভালো কিছু হবে সরকারের এবং আমাদের উদ্যোগে। জি, আমি রুবেল ভাইয়ের কাছে আসতে চাই। রুবেল ভাই, নির্বাচন, সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে অনেকেই সংশয় প্রকাশ করেন বা ইলেকশন ইঞ্জিনিয়ারিং নিয়েও কথা আমরা দুই পক্ষ থেকেই শুনেছি। আপনার কাছে ব্যক্তিগতভাবে কি মনে হয় বা কি দেখছেন? 18 সালে নির্বাচনে ওনারা অংশগ্রহণ করছে, আমরাও করছি, সবাই করছে আর কি। আমরা তো 27 তারিখেও বুঝি নাই 29 তারিখ রাতে কি হতে যাচ্ছে আর কি। আমরা তো ভাবছি 30 তারিখে নির্বাচন, তো ওটা তো আগের রাতে হয়ে যাবে এটা তখন ভাবি নাই আর কি। তো এখনও এই 10 দিন আগে যে সত্যি সত্যি ইঞ্জিনিয়ারিংটা কীভাবে হওয়া সম্ভব ওটা ভাবা আমার ইয়ার রাডারের মধ্যে ধরে না আর কি। তবে কতগুলো ঘটনা তো ঘটেই আছে। একটা হচ্ছে পোস্টাল ব্যালট। এই পোস্টাল ব্যালটটার বিষয়ে তো হচ্ছে অলরেডি প্রশ্নবিদ্ধতা তৈরি হয়ে গেছে। একই হোল্ডিংয়ে 200টা পোস্টাল ব্যালট চলে গেছে, যুক্তি দেখানো হচ্ছে এই কারণে গেছে, কিন্তু গেছে তো। তারপরে ধরেন যে আমাদের কয়দিন আগে বলা হলো যে এই যে আমাদের অনেকগুলো বক্স দেখানো হলো, এই বক্সগুলো খালি, এই বক্সগুলো ভরা হবে, আপনারা আসবেন, আপনাদের সামনেই 4:30টার সময় এখানে আমরা ব্যালট ঢোকাবো আর কি। আমাদের প্রতিনিধিরা গিয়েছিলেন, প্রধান নির্বাচনী এজেন্ট গিয়েছেন, সে দেখেছেন আর কি, সব দলের গেছেন, তারা দেখেছেন আর কি। আমি আমার এজেন্টকে প্রশ্ন করলাম, আচ্ছা ব্যালটে ঢুকবে, এই ব্যালটটা কখন ঢুকাবে? ব্যালটটা পোস্ট আসবে, চিঠি আসবে, ব্যালট ঢুকবে, চিঠি আসবে, ব্যালট ঢুকবে, চিঠি আসবে, ব্যালট ঢুকবে। তো এই ব্যালটটা কোন দেশ থেকে আসলো, কেমনে আসলো, সেটা কি দেখবা? না, সেটা তো দেখা যাবে না। ব্যালট ঢুকে গেছে, এখন ব্যালট ঢোকার পর কার কত ভোট হয়েছে এটা আমরা সবাই মিলে দেখবো আর কি। তো পোস্টাল ব্যালটের ক্ষেত্রে এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঠিক আছে? এই ব্যালটটা পোস্টের যে ইয়াটা ছিঁড়ে আপনি ঢুকাচ্ছেন, আপনি কয়টা ঢুকাচ্ছেন, সংখ্যা মিলানো যাবে অনেক সহজে, ঠিক আছে? সেটা আপনি খাম ছিঁড়ে ঢুকালেন না ডয়ার থেকে ঢুকাইলেন, হ্যাঁ, সংখ্যা তো আপনি নানাভাবে মিলাই দেওয়া সম্ভব আর কি। তো এই পোস্টাল ব্যালটটা নিয়ে কিন্তু একটা বড় ধরনের প্রশ্ন তৈরি হবে আর কি। তখন বলবে রাতের বেলার ভোটের মতো বিদেশের মাটিতে ভোট, বিদেশের মাটিতে পোস্টাল ব্যালট কি আসলে সেই প্রভাব ফেলবে? মানে সংখ্যা যদি আসে 15 লক্ষ ভোট, হ্যাঁ, 15 লক্ষ ভোট অনেক কিছুই অনেক জায়গায় পরিবর্তন করতে পারে। ধরেন আমার আসনে যদি ভাগ্য নির্ধারিত হতে গেলে 5,000 ভোটের ব্যাপার যদি দাঁড়ায়,
হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্য দিয়ে। আর ওখানে যদি 7,500 ভোট কিন্তু সেই জায়গায় হচ্ছে আপনার হচ্ছে ডিটারমাইন করবে, গেম চেঞ্জ করে দেবে ওই পোস্টাল ব্যালটের ভোটটা। যদি সংখ্যা এখন দেখা যাচ্ছে 3.5 লক্ষের অনুপাতে 7,500, এটা কোনো ব্যাপার না, কিন্তু যখন এই বিষয়টা খুব টায়ে যাবে, হ্যাঁ, তখন টায়ে গেলে কিন্তু ওটাই দিক নির্দেশনা দেবে। এটা একটা জায়গা। আর একটা জায়গা আমার ঢাকা 15 আসনের ক্ষেত্রে ব্যাপার আছে, সেটা ভোটার ট্রান্সফার। হ্যাঁ, সেখানে এমনও আছে যে এক হোল্ডিংয়ে 30 জন 40 জন ভোটার ট্রান্সফার হয়ে আসছে। ঠিক আছে, ওখানে মানুষ থাকা যায় 10টা, কিন্তু ভোটার ওই বিল্ডে ওই বাড়িতে ওই হোল্ডিংয়ে ভোটার হচ্ছে গিয়ে 60টা। তো সেরকম কি কিছু দেখছেন আপনি? এরকম অনেকগুলো অভিযোগ আছে, বিএনপি থেকে উত্থাপিত করা অভিযোগ আছে, তারাও এটা নিয়ে অনেক আলোচনা হয় এবং তারা এটা অহরহ আলোচনা হচ্ছে। ঠিক আছে, আমরা তাদেরকে বলছি যে আপনাদের তো বিরাট ব্যাপার স্যাপার, তো আপনারা হচ্ছে গিয়ে আইনগতভাবে ব্যবস্থা গ্রহণ করেন। আমি ইলেকশন কমিশনকেও বলেছি যে সব কিছু যে আমাদের কমপ্লেন করতে হবে কেন, হ্যাঁ, আমরা কমপ্লেন করব, তারপর আপনারা ব্যবস্থা নেবেন কেন? আপনার তো সুমোটো রুলের মতো ব্যাপার আছে, আপনারা এটা করতে পারেন যে আপনি দেখছেন এখানে একটা বিধিমালা ভাঙা হচ্ছে বা দেখছেন এখানে অস্বাভাবিক কোনো ঘটনা ঘটছে, সেখানে আপনারা ইন্টারফেয়ার করতে পারেন, সেখানে আপনারা আমাদেরকে অ্যাকিউজ করতে পারেন, আমাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারেন। আমার প্রতিপক্ষ টের পায় নাই, কিন্তু আপনি তো টের পাইছিলেন যে আমি এখানে একটা সমস্যা তৈরি করছি আর কি। তো এই জায়গাগুলোতে স্বচ্ছতার ঘাটতি আছে, তবে এগুলো এখনও মিনিমাল, এখনও একটা বড় আকার ধারণ করেন নাই, এখনও ধারণ করে নাই আর কি। কিন্তু যত দিন যাবে, আর একটা কথা আছে, এই যে প্রেস সচিব, তার দরকার আছে কি বলার যে ভোট গুনতে দেরি হবে? সে কে? এই নির্বাচন কমিশন তাড়াতাড়ি ভোট গুনবে না দেরি হবে 2 দিন 3 দিন, এইটা বলার মধ্য দিয়ে জনগণকে মানে কনফিউজ করে দেওয়ার সে কে? জনগণ কনফিউজ, কেন ভোট গুনতে 3 দিন লাগবে, কেন ভোট গুনতে দেরি লাগবে, আমাদের কাছে প্রশ্ন করে। এটি আমরাও তো এই প্রশ্নের এইটা এই ধরনের বক্তব্য মানে উত্থাপন করা, আমি বারবার বলছি, আপনাদের এখানেও বলে যাই একই কথা, সেটা হচ্ছে আসলে একটি ইলেকশন কমিশন নির্বাচন সুষ্ঠু করতে পারবে কি পারবে না, নিরপেক্ষ থাকবে কি থাকবে না, তার সমস্তটাই নির্ভর করে নির্বাচনকালীন সরকারের সদিচ্ছার উপরে। সরকারের যদি সদিচ্ছা থাকে, ঠিক আছে, সেটা হোক পলিটিক্যাল হোক নন পলিটিক্যাল, তার যদি সদিচ্ছা থাকে তাহলে ইসি সুষ্ঠুভাবে কাজ করতে হবে। আর তার মধ্যে যদি নিয়তে গণ্ডগোল থাকে, তাহলে ইসি সুষ্ঠুভাবে কাজ করতে পারবে না, নির্বাচন কমিশন সুষ্ঠুভাবে কাজ করতে পারবে না। আমি তো প্রায় দেখি যে এনসিপির অনেকেই বলে যে খালি ইসি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছে না। আরে তোমার স্বরাষ্ট্র মন্ত্রণালয় পারছে না, ওটা একটু বলো, ওটা তো বলবা না, ঠিক আছে, ওটা তো তুমি বলবো না আর কি। জি, আমি শেষ পর্যায়ে চলে এসেছি, ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিনকে দিয়ে শেষ করতে চাই। সালাউদ্দিন ভাই, আপনার কাছে কি মনে হয় জাতীয় নির্বাচন আসলে সুষ্ঠু হওয়া নিয়ে কোনো সংশয় আছে কিনা, বা নির্বাচন কমিশন কি আসলে তার দায়িত্ব সঠিকভাবে পালন করছে কিনা? আমাদের দেশে একটা ব্যাপার কি, বিগত কয়েকটা নির্বাচন তো হয়েছে, তে নির্বাচন কমিশন তো একটা সংস্থা যাদের এটা নির্বাচনটা কন্ডাক্ট করে, কিন্তু সে তো আর নিজে তার সমস্ত লোকবল নাই, এটা প্রশাসনের মাধ্যমে করে, সরকারের সদিচ্ছা, ভাই যেটা বললেন সাজিদুল হক ভাই, তো সরকারের সদিচ্ছা যদি মানে না থাকে এবং সরকার যদি কিছু কিছু ব্যাপারে স্পষ্ট না হয়, ক্লিয়ার না হয়, বোর্ড না হয়, তাহলে কিন্তু ইলেকশন নিয়ে একটা সন্দেহ থাকবে। আমরা এখন পর্যন্ত মনে হচ্ছে যে ইলেকশনটা সুষ্ঠু হবে। আরেকটা হয় কি, আপনি প্রশাসনে যারা আছেন তারা তো বিগত এই 3-4টা নির্বাচন তো আসলে দেখে নাই, তারা দেখে যে এইভাবে নির্বাচনটা হয়, তাদের আগের মতো সেই কনফিডেন্টটা আছে কিনা সেটাও আমার মাঝে মাঝে কখনো কোনো মনে হয়। তো সেই জন্য যেখানে যেখানে হেভিওয়েট পার্টি আছে কিংবা যেখানে কোনো বড় দল আছে, তো সেখানে তারা একটু বায়াস থাকতেই পারে ওইসব কারণে। তো সেই জন্য অন্য পক্ষ বলবে যে এখানে এটা সুষ্ঠু হচ্ছে না, এখানে আচরণবিধি লঙ্ঘিত হচ্ছে, প্রশাসন ব্যবস্থা নিচ্ছে না, এইসব অভিযোগ পাল্টাপাল্টি কিন্তু সব জায়গায় আছে। কিন্তু আমি এখনও বিশ্বাস করি, যেহেতু এই সরকার মানে একটা গণ অভ্যুত্থানের সরকার এবং তাদের একটা সময় আছে, এবং আমি মনে করি ম্যাক্সিমাম সময়টা নিয়েই তারা ইলেকশনটা করেছে। এখন এরপরে যদি ইলেকশনটা সে সুষ্ঠু করতে না পারে এবং কোনো কারণে যদি ইলেকশন কার্যক্রম ব্যাহত হয়, এই দায়বদ্ধ কিন্তু এই সরকারের এবং জনগণের কাছে কিন্তু এটা কৈফিয়ত দিতে হবে। তার কিন্তু বলার কোনো সুযোগ নাই। আপনি পর্যাপ্ত সময় নিয়ে একদম শিডিউল মোতাবেক আপনি নির্বাচন করেছেন, পলিটিক্যাল পার্টি চাচ্ছিল যে একটু আগে হোক, কিন্তু আপনি আপনার সুবিধা মতো টাইমে নির্বাচন করছেন, তো সেই নির্বাচন নিয়ে প্রশ্ন উঠবে, এটা তো একজন প্রার্থী হিসাবে আমি অবশ্যই আশা করি না। আমি আশা করি যে এখনও কোনো কিছু থাকলে
সরকার আন্তরিকতা পরিচয় দিয়ে যেখানে যা স্টেপ নেওয়া দরকার, সুষ্ঠু নির্বাচন করার জন্য লেভেল ফিল্ড ঠিক রাখার জন্য যা যা করা দরকার এখনও সময় আছে। এবং এই লাস্ট এই কয়েকদিন খুব ইম্পর্টেন্ট, 10-12 দিন, এই সময়টা এটা সুন্দরভাবে ম্যানেজমেন্ট করে একটা সুন্দর নির্বাচন জাতি অপেক্ষা করছে। এই জাতিকে রক্ষা করতে হলে এই নির্বাচনই হইল একমাত্র প্রথম পদক্ষেপ। আরও অনেক কাজ আছে, এটা করতে পারলে আমার মনে হবে দেশটা এগিয়ে যাচ্ছে। তা না হলে দেশ কিন্তু আবারও কোন দিকে টার্ন নেবে, নোবডি নোস। জি, আপনাদের অনেক ব্যস্ততার মধ্যেও আমাদেরকে সময় দিয়েছেন, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আজ এখানে শেষ করছি। আপনারা সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আর 21-এর সঙ্গেই থাকুন।